জেলি সেই ময়েশ্চার লক করে রাখে যাতে আপনার ত্বক কোমল ও মোলায়েম থাকে সারা দিন। ভ্যাসলিন। বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর বাবু, ঠিক আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম, যে আপনি বলছিলেন যে এই বিপ্লব আন্দোলন এবং ছোট ছোট ঘটনাগুলোর একটা কাউন্টার পয়েন্ট থাকে, সুন্দরভাবে আপনি বললেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে আমরা এখন ছেড়ে দিচ্ছি, মানে আমরা প্রায় 100 বছরের এখানে বাম ঐতিহ্য, কমিউনিস্ট পার্টির ঐতিহ্য আছে। আমি এন রায়কে ধরেই বলছি আর কি। তা এত ঐতিহ্য থাকা সত্ত্বেও বাম আন্দোলন ছোট ছোট পকেটে আটকে রইল কেন? এর দোষের জন্য কি আপনি সবচেয়ে বেশি দোষ দেবেন সিপিআই এবং সিপিএম কে? গোটা ভারতবর্ষে বাম আন্দোলন কেন আটকে আছে তার দায়িত্ব আমাদের নিতে হবে। তো আমার মনে হয় সেটা অনেক কারণ আছে। কিছু কিছু রাজ্যে কিছু কিছু সময় আন্দোলনটা অনেক এগিয়েছে, আবার কোথাও গিয়ে একটা ধাক্কা খেয়েছে। তো এত বড় দেশ, দেশটা ছোট না। আর ধরুন স্বাধীনতা আন্দোলনের সময়ে হয়তো কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, সেটা নিয়ে এখন দুঃখ করে কোনো লাভ নেই। তো স্বাধীনতা আন্দোলনের সময়ে যদি স্বাধীনতার লড়াইটা এবং বৈপ্লবিক সমাজ পরিবর্তনের লড়াইটাকে যদি মিলিয়ে দেওয়া যেত, যেটা যেটা ভগৎ সিং যে স্বপ্নটা দেখেছিলেন, আশফাকুল্লাহ যে স্বপ্নটা দেখেছিলেন, সেটা যদি আমরা সেই সময় করে ফেলতে পারতাম, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনটা যদি খানিকটা ওই চীন বিপ্লবের মতো হতো, স্বাধীনতাও পেলাম আর সমাজের ভেতরে বৈপ্লবিক রূপান্তরণের একটা জায়গাও তৈরি হলো, তো সেটা করা যায়নি। সেটা না করা গেলে স্বাভাবিকভাবেই পরের প্রভাবটা একটু কঠিন হয়ে যায়, একটু দীর্ঘায়িত হয়ে যায়। সেটা হয়েছে। আর তারপরে আজকে তো গোটা পৃথিবী জুড়ে, ধরুন সোভিয়েতের পতনের পরে গোটা পৃথিবীর পলিটিক্সটা একটা বিরাট দক্ষিণ দিকে ঝুঁকে গেছে। কিন্তু দক্ষিণ দিকে শুধু ঝুঁকে যায়নি, মানে এটা কেউ ভাবেনি আমেরিকায় ট্রাম্প আসবে। এটা আমেরিকার লোকেরা আমাদের স্বপ্নেও কোনোদিন ভাবেনি, তাদের দুঃস্বপ্ন। হিটলার আবার নতুন অবতার নিয়ে জন্ম নেবেন, হিটলারের এরকম শিষ্য ট্রাম্প, নরেন্দ্র মোদী, এইভাবে নতুন নতুন হিটলার পাওয়া যাবে, এটা তো পৃথিবী ভাবেনি। হিটলার ভেবেছিল মুসলিনি হলো, হিটলার হলো, শিক্ষা নিয়ে দিলাম, আর কোথাও ফ্যাসিবাদ আসবে না। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই প্রসঙ্গে, হয়তো আপনার কাছে অস্বস্তিকর হতে পারে। সেটা হচ্ছে আপনার কথার মধ্যে আমি দেখতে পেলাম আপনি হিটলারের কথা তুললেন, মুসলিনের কথা তুললেন, মোদির কথা তুললেন, ট্রাম্পেরও কথা তুললেন, অর্থাৎ এই যে দক্ষিণপন্থী এক নায়কতন্ত্রের কথা তুললেন। আপনার কথাবার্তা আমরা যেটা দেখছি পশ্চিম বাংলায়, তাতে আমরা দেখছি আপনি সযত্নে তৃণমূল প্রসঙ্গ বারবার এড়িয়ে যাচ্ছে। অনেকে মনে করেন এই পশ্চিম বাংলায় আপনাদের সবচেয়ে বড় শত্রু ভারতীয় জনতা পার্টিও নয়, আপনাদের সবচেয়ে বড় শত্রু তৃণমূলও নয়, আপনাদের সবচেয়ে বড় শত্রু সিপিআইএম এবং সিপিআই, অর্থাৎ বামেরা, যারা প্রচলিত বাম, যারা 34 বছর এই রাজ্য যারা ভোগ করেছে, তারাই হচ্ছেন আপনাদের মূল শত্রু। এবং সেই কারণে অনেকে মনে করছেন যে আপনাদের বিহারের জয় এবং তার পেছনে আপনার এই পশ্চিম বাংলায় আপনার সংগঠনের আরো বেশি সক্রিয় হয়ে ওঠার পেছনে তৃণমূলকে কোথাও যেন একটু জোরদার করা হচ্ছে। না না, এটা একদমই না। ধরুন আমি বলছি যে আমরা পরিষ্কার আমাদের কাছে যে বিজেপি এই মুহূর্তে বিশেষ করে না না না, কেন অপছন্দ করতে যাবো? সিপিআই সিপিএম আমাদের বামপন্থী দল। এবার বামপন্থী দলগুলোর মধ্যে বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা বামপন্থী দল, তো তাদের সাথে বিজেপির কোনো প্রশ্নই ওঠে না। বিজেপি একটা কথা বলেছিল, উই আর এ পার্টি উইথ এ ডিফারেন্স, আর এটা কিন্তু খুব সত্যি কথা। এই সত্যি কথাটা লোকে বুঝতে হবে যে বিজেপি সত্যি সত্যি ভারতবর্ষের অন্য সমস্ত পার্টি থেকে সম্পূর্ণ অন্য ক্যাটেগরির একটি পার্টি। তো এই ক্যাটেগরির পার্টি যারা ধীরে 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 তাদের এজেন্ডার সামনে আসছে। তারা ধরুন যখন ৭৭-এ যখন তারা বিজেপি ছিল না, জনসংঘ যখন জনতা পার্টির মধ্যে মিলে গেল, তখন তারা একরকম তার কিন্তু প্রত্যেকটা সুযোগ তারা কাজে লাগিয়েছে। যখন বাজপেয়ী সেই গান্ধিয়ান সোশ্যালিজমের কথা বললেন 1984 সালে, তখন তারা একরকম। তারপরে আস্তে আস্তে যখন যারা রক্তের স্বাদ পেতে শুরু করছে রাম মন্দির আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে, তখন প্রথমে বলবে 3টে ইস্যু শিখে তোলা থাকলো, এগুলো এখন আমাদের এনডিএ অ্যালায়েন্সের মধ্যে নেই। এবারে দেখুন 2019-এ যখন ক্ষমতাটা পেয়ে গেল, একদম প্রথম দিন থেকেই 5ই আগস্ট দেখুন কাশ্মীর হচ্ছে, অযোধ্যা হচ্ছে, একের পর এক হচ্ছে, 11ই ডিসেম্বর সিএ হয়ে গেল। তো বিজেপির সম্পূর্ণ এজেন্ডাটা হচ্ছে যে তারা প্র্যাকটিক্যালি সংবিধানটা মানে না, বাধ্য হয়ে তাদেরকে সংবিধানের মধ্যে অপারেট করতে হচ্ছে, বাধ্য হয়ে তাদেরকে গণতন্ত্রের মধ্যে অপারেট করতে হচ্ছে। তো বিজেপি যেটা চায়, তারা যে এজেন্ডাটা তাদের কাছে, যেটাকে আম্বেদকর বলেছিলেন যে ভারতবর্ষে যদি কোনোদিন এটা হিন্দু রাষ্ট্র হয়, হিন্দু রাজ হয়,
এর থেকে বড় বিপর্যয় আর কিছু হতে পারে না। কারণ এই হিন্দুরা, উনি বলেছিলেন এই জায়গা থেকে যে হিন্দু রাজত্ব, যেটা প্র্যাকটিক্যালি ভারতবর্ষের সমস্ত দলিতদের জন্য, সমস্ত পিছিয়ে পড়া অত্যাচারিত মানুষের জন্য, তারা তো হাতে হাতে মানে হাড়ে হাড়ে টের পেয়েছে যে এই ব্রাহ্মণ্যবাদ, এই যে তন্ত্র, এটা কি। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন। তো এখান থেকে আমার মনে হয় আজকে মানুষেরা পরিষ্কারভাবে বুঝতে পারছে যে বিজেপি যে পুরো এজেন্ডাটা, ধরুন ইকোনমিক পলিসি মনমোহন সিং আনলেন, সেখান থেকে এলো। আমরা ছোটবেলায় একটা স্লোগান শুনতাম, টাটা বিড়লার কোলে ইন্দিরা গান্ধীর দোলে, কিন্তু কোলে দোলার কথা ছিল। এখন সরকারটা একদম পকেটে, আম্বানি আদানির পকেটে সরকার। এবং আম্বানি আদানির সাথে মোদির যে ঘনিষ্ঠতা, উনি বলেন আমি আর কি করব, আমার তো কোনো পরিবার নেই, আমার তো কারোর জন্য সম্পত্তি করবো। ওনার পরিবার হচ্ছে ওই পরিবারটা, আম্বানি আদানির যে পরিবারটা, এটা হচ্ছে ওনার পরিবার। তো এই পরিবারের সাথে এত ঘনিষ্ঠতা, এই কোম্পানি রাজ, এটা তো বিজেপি ছাড়া ভাবা যেত না। তাহলে একদিকে এই চূড়ান্ত কোম্পানি রাজ, যেটা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আজকে এই কৃষি আইনগুলো আপনাকে নীল দর্পণের বাংলায় নিয়ে যাচ্ছে, নীলকর সাহেবদের স্মৃতি সেটাকে উস্কে দিচ্ছে যে আবার কৃষকের উপরে কোম্পানি চলে আসছে। আজকে ধরুন লাভ জিহাদ, এই যে আইনগুলো তৈরি হচ্ছে, লাভ জিহাদের মানেটা কি? লাভ জিহাদের মানে হচ্ছে যে এখনো হিন্দু রাষ্ট্র আসেনি, কিন্তু হিন্দু মহিলা তিনি ভালোবেসে কোনো মুসলিম যুবককে বিয়ে করতে পারবেন না। তার মানে হচ্ছে মহিলার উপরে পাহারা বসছে। এই পশ্চিম বাংলায় মহিলাদের অধিকারের জন্য, হিন্দু মহিলার অধিকারের জন্য সতী দাহের বিরুদ্ধে রামমোহনের আমল থেকে লড়াই হয়েছে। বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগর কাজ করে গেছেন, বাল্য বিবাহ রোখার জন্য বিদ্যাসাগর কাজ করে গেছেন। হিন্দু কোড বিল, আম্বেদকর যে প্রশ্নটা নিয়ে লড়ে নেহরুর ক্যাবিনেট থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছে যাতে হিন্দু মহিলারা সম্পত্তির অধিকারটা তারা পান। তো হিন্দু মহিলাদের অধিকারের জন্য দীর্ঘদিনের সমাজ সংস্কার, দীর্ঘদিনের রাজনৈতিক আইন, সেখানে এই যদি হয়ে যায়, আজকে আপনার লাভ জেহাদের 10 বছর, উত্তরপ্রদেশ বলেছে 5 বছর, এরা বলছে 10 বছর, মধ্যপ্রদেশ আজকে বলছে। তার মানে হচ্ছে মহিলারা ভালোবেসে কাউকে অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবেন না। আজকে ধর্মের কথা উঠছে, কালকে জাতির কথা উঠবে, কাস্টের কথা উঠবে। তাহলে খাপ পঞ্চায়েতটা হয়ে যাবে দেশের নিয়ম। তাহলে এটা হচ্ছে বিজেপির সোশ্যাল এজেন্ডা। তাহলে ইকোনমিক এজেন্ডা, সোশ্যাল এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা, এই তিনটে এজেন্ডা কি? এই তিনটে এজেন্ডার থেকে বড় বিপর্যয় ভারতবর্ষে তো হতেই পারে না। তো সেই জন্য আমি মনে করি যে বিজেপি 2014 সালের পরে এবং বিশেষ করে 2019-এ ফিরে আসার পরে, এটা তো এখন সেটেলড ফ্যাক্ট। এখন ভারতবর্ষে যে রাজ্যে ধরুন তামিলনাড়ুতে বিজেপি এখন সেভাবে নেই, কিন্তু কেউ যদি বলে আমি তামিলনাড়ুতে তো বিজেপিকে দেখতে পাচ্ছি না, অতএব আমি শুধু ডিএমকে আর এডিএমকে নিয়ে কথা বলবো, তার মানে উনি কিছুই বুঝতে পারছেন না। তাহলে বিজেপিকে সব জায়গায় দেখা যাচ্ছে, কোথাও প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে, কোথাও একটু পরোক্ষভাবে থ্রু স্টেট, থ্রু আইডিওলজি, থ্রু মিডিয়া, কারণ গোটা মিডিয়াটা ওদেরই কথা বলে যাচ্ছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে পাওয়ার, অ্যাবসলিউট মানে পাওয়ার কারাপ্টস, আর অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, এবং এই অ্যাবসলিউট পাওয়ারটা আজকে গোটা ভারতবর্ষে যেভাবে একটা আমাদের গণতন্ত্রটাকে পুরো শেষ করে দিচ্ছে, তো সেখানে বিজেপি 1 নম্বর টার্গেট হবে। আমি তো মনে করি এটা প্রশ্নাতীত। এবার এ রাজ্যে এই মুহূর্তে সরকার তৃণমূলে আছে, তারাও, আমরা অনেক লড়েছি তার বিরুদ্ধে, এখনও লড়ছি, আগামী দিনও লড়বো। গণতন্ত্রের প্রশ্নেই লড়বো, দুর্নীতির প্রশ্নেই লড়বো। যে রাজনৈতিক সন্ত্রাস, গুন্ডামি, যেটা এবার বন্ধে একটু কম দেখলাম, সাধারণভাবে এখানে শুনি যে তারা করবেন না বন্ধ, তারা ধর্মঘট মানেন না। ভালো কথা, আপনি মানেন না। বিজেপিকে আটকাতে বাম দলগুলো যাতে চাঙ্গা হয়ে ওঠে, সেই টনিক দিতেই পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বা প্রশাসনিক ভাবে কোনো রকম পদক্ষেপ নেয়নি যাতে বামপন্থীরা, বিশেষত আপনারা আন্দোলনটা চালিয়ে যেতে পারেন, তাহলে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা সেটা যাতে শতভাগে বিভক্ত হতে পারে। আন্দোলনটা শুধু পশ্চিমবাংলা ছিল, এটা তো বাংলা বন্ধ ছিল না। আজকে আন্দোলনটা কি? আজকে গোটা দেশ জুড়ে সমস্ত ট্রেড ইউনিয়নের ডাকা, এক ডাকা ধর্মঘট। এবং আজকে দেখবেন যে প্রাইভেটাইজেশনের বিরোধিতা কিছুদিন আগে পর্যন্ত লোকে মনে করতো এটা একটা ট্রেড ইউনিয়নের এজেন্ডা। আজকে কিন্তু প্রাইভেটাইজেশনটার সোশ্যাল এজেন্ডা হয়ে গেছে। কারণ লোকে এটা বুঝতে শুরু করেছে যে প্রাইভেট এডুকেশন মানে হচ্ছে শিক্ষার এমন খরচ বেড়ে যাবে, আমার গরিব বাচ্চা পড়তে পারবে না। প্রাইভেট যদি চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়, সাধারণ মানুষ চিকিৎসা পাবে না। এই যে বন্ধ বারবার ডাকছে, বারবার আজকাল সবাই ডাকছে, না এটা আমার মনে হয় টাকাটা করোনা অতিমারী পরিস্থিতির পর মানুষের যেখানে এত দুঃখ, দৈন্য, দুর্দশা, সেখানে বন্ধটা আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না। আমার মনে হয় না। আমার মনে হয় মানুষ তারা বুঝতে পারছে বন্ধে এবার বিগ ব্রাদার, সিপিএম এর ডাকা বা এমএলএ এর ডাকা বন্ধই নয়। আজকে দেখুন এই বন্ধটা হচ্ছে ভারতবর্ষে একমাত্র বিএমএস কে বাদ দিয়ে
বাকি সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, সমস্ত ফেডারেশন একযোগে তারা বন্ধের ডাক দিয়েছে। এটা হচ্ছে হরতাল বা ধর্মঘট, এবং এটা পালিত হয়েছে গোটা দেশ জুড়ে। আনপ্রেসিডেন্টেড, বিরাট সাপোর্ট। আর এর সাথে যুক্ত করে নিন যেটা পাঞ্জাবে, এখন পাঞ্জাব থেকে কৃষকেরা আসছে, হরিয়ানা থেকে কৃষকেরা আসছে দিল্লির দিকে। তাদেরকে আমি দেখলাম আজকে একটা সুন্দর ছবি দেখলাম, কুরুক্ষেত্র পুলিশ, হরিয়ানা দিয়ে তারা আসছেন, কুরুক্ষেত্র পুলিশ তারা জল কামান দিয়ে সেই কৃষককে আটকাচ্ছে। তো আমার দেখে মনে হয় এটাই বোধহয় নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যে নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে একদিকে সরকার এবং তার সাথে কোম্পানি রাজ, আদানি আম্বানি কোম্পানি রাজ, অন্যদিকে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যদিকে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, আর তাদের হাতে সংবিধান। আজকে দিনটা হচ্ছে কনস্টিটিউশন ডে। তো সংবিধান আমাদের হাতে, সরকার কোম্পানির সাথে। তো এই যে জায়গাটা আমরা আজকে পৌঁছেছি, এটা সর্বভারতীয় লড়াই। তার একটা ছোট্ট জায়গা পশ্চিমবাংলা। ফলে আমার মনে হয় যদি পশ্চিমবাংলার সরকার এটা ঠিক করে থাকে, বা তৃণমূল পার্টি যদি ঠিক করে থাকে যে এবার লাঠি হাতে এদের বিরুদ্ধে লড়াটা ঠিক হবে না, সেটা তাদের নিজেদের স্বার্থে করেছেন। যে এই যে কৃষকের আন্দোলন, এত পুরো দেশের কৃষক, তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, তাহলে বাংলার কৃষক তাকে ছেড়ে দেবে? বাংলার শ্রমিক তাকে ছেড়ে দেবে? এটা বামপন্থীদের প্রশ্নই না। প্রশ্নটা শ্রমিকের, প্রশ্নটা কৃষকের, প্রশ্নটা ব্যাপক খেটে খাওয়া মানুষ যারা আজকে এই মূল্য বৃদ্ধিতে জর্জরিত। আলু 50 টাকা, পেঁয়াজ 100 টাকা। এটা যদি মোদী সরকারের আর্থিক নীতি হয়, এটা যদি দেশের অবস্থা হয়, তাহলে কোন মানুষ সেটাকে মেনে নেবে? তাহলে কি বামেরা এখন মানে বিজেপির বিরুদ্ধেই লড়বে? আর যতটুকু না বললেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আমার মনে হয় বামেরা বামপন্থার কথা বলবে। আমি যদি বামপন্থার কথা বলি, মানুষের কথা বলি, তাহলে সেটা বললে পরেই সেটা তৃণমূলেরও বিকল্প, সেটা এরও বিকল্প, সেটা সকলের বিকল্প। প্রশ্নটা হচ্ছে বামপন্থীরা মানুষের কথা বলুক, এবং আজকে যে মূল শত্রু তার বিরুদ্ধে জোরদারভাবে বলুক। এই বোকামোটা যেন আমরা না করি যে যেহেতু এটা বিধানসভা নির্বাচন, অতএব কেন্দ্র সরকারের কথা বলবো না। যেহেতু বিজেপি এখন এই রাজ্যে সংখ্যার দিক থেকে বিরাট কোনো শক্তি না, অতএব বিজেপিকে খাটো করে দেখবো। আমি তো বলছি বিজেপিকে খাটো করে দেখো না, বিজেপিকে পর্দার আড়ালে থাকতে দিও না। কারণ বিজেপি এত চালাক পার্টি, বিহারের মতো জায়গায় আপনি দেখবেন পুরো অ্যান্টি ইনকামবেন্সিটা নীতিশ কুমারের উপর দিয়ে চলে গেল। বিজেপি 15 বছর ধরে সেই নীতিশ কুমারের কাঁধে বন্দুক রেখে চালালো, সব পুরো ক্ষমতাটা তারা নিল, কিন্তু বিজেপির কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি বিরাট কোনো ইম্প্যাক্ট বিজেপির উপরে নেই। তাহলে এইরকম একটা চালাক পার্টি যারা নিজেদেরকে আড়ালে রাখতে জানে, এবং গোটা দেশে মিডিয়া এমন করছে যে বিজেপিটাই নর্মাল, এটাই নিউ নর্মাল, গোটা মানুষকে বিজেপি ভবিতব্য, সেইটাকেই মেনে নাও, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের এক্সট্রা দায়িত্ব এটা, যেটা আড়ালে থেকে যাচ্ছে, পর্দার আড়ালে, তাকে টেনে আনো একদম রাস্তার মাঝখানে, তাকে টেনে এনে মানুষের সামনে তার মুখোশটা খুলে দাও। আমার ছোট্ট দুটো প্রশ্ন আছে এই পশ্চিম বাংলাকে কেন্দ্র করে। দেখুন, অনেকে মনে করে যে যেহেতু পশ্চিম বাংলার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে দেশ বিভাগের ইতিহাস, খুব দগদগে ইতিহাস, এবং ভারতীয় জনতা পার্টির অনেকে ইতিমধ্যে সরব হয়েছেন, তথাগত বাবুর মতো মানুষ এ নিয়ে বইও লিখে ফেলেছেন। তিনি বলছেন যে তার বক্তব্য অনুযায়ী মধ্যবিত্ত হিন্দু বাঙালি বড় অসহায়। তার কারণ 34 বছরের বাম শাসন, তার আগে কংগ্রেসের শাসন, কোনো কেউই তাদের পাশে এসে দাঁড়ায়নি। আপনারা লড়ছেন এক নায়কতন্ত্রের জন্য, শ্রমিকের এক নায়কতন্ত্র, শ্রমিকের স্বার্থ, আপনারা লড়ছেন কৃষকের স্বার্থ। আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি না, কিন্তু আপনাদের আলটিমেট গোলই হচ্ছে ডিক্টেটরশিপ। সেই ডিক্টেটরশিপটা একটা মানে অন্য, সেটা হচ্ছে ডেমোক্রেসি। অর্থাৎ খেটে খাওয়া মানুষ তারা যদি হাতে ক্ষমতা পায়, অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যদি ক্ষমতা পায়, তাহলে সংখ্যাগরিষ্ঠর উপরে যে সংখ্যালঘুর শাসনটা চলছে এটা থাকবে না। এটাই আপনাদের কাছে। কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতীয় জনতা পার্টিকে বারবার সাম্প্রদায়িক বলছেন আপনারা, তা হিন্দু মৌলবাদ যেমন আছে, মুসলিম মৌলবাদও আছে, বিভিন্ন সারা পৃথিবী জুড়েও মৌলবাদ আছে, খ্রিস্টান মৌলবাদও আছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রতি আপনাদের এত আক্রোশ কেন? না, ভারতীয় জনতা পার্টির প্রতি আক্রোশ এই কারণে, কারণ ক্ষমতায় আজকে আছে, এবং ক্ষমতায় থেকে মানুষ যেটা দেখছে সেই ক্ষমতাটার সম্পূর্ণ ব্যবহার। এই ক্ষমতাটা ধরুন ওরা হিন্দু খাত্রে মে হ্যাঁ, হিন্দু খাত্রে মে, আর নিজেদেরকে হিন্দু পার্টি বলে। আমি ধরে নিলাম যে ভারতীয় জনতা পার্টি হিন্দু জনগণের, হিন্দু সমাজের সব থেকে শুভাকাঙ্ক্ষী, তাদের হিতৈষী পার্টি। এবার আমাকে একটু হিসেব দিন যে এই যে আজকে গোটা দেশ জুড়ে কৃষকের আত্মহত্যা হচ্ছে, এটা কেউ হিসেব করে দেখতে গেছে যে সেখানে কি শুধু মুসলিম কৃষক আত্মহত্যা করছে, হিন্দু কৃষক আত্মহত্যা করছে? এই যে বেকারি, সেখানে কারা বেকার সব থেকে বেশি? যদি 80% ভারতের হিন্দু হয়, তাহলে বেকারেরও 80%। তাহলে আজকে এনআরসিতে যারা বাদ গেল আসামের বুকে 20 লক্ষ, সেখানে কেউ দেখতে গেছে? 5 লক্ষ সেখানে মুসলিম, 15 লক্ষ সেখানে হিন্দু। তো হিন্দু বলে সে বিপন্ন নয়।
আজকে কৃষক বিপন্ন, তার কারণ হচ্ছে এই সরকারের অর্থনীতিটা সবকিছু আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। আলু পেঁয়াজের দামটা এই কারণে বাড়েনি যে হঠাৎ মুসলমানেরা প্রচুর আলু পেঁয়াজ খেতে শুরু করে দিয়েছে, ওরা বেশি পেঁয়াজ খাচ্ছে বলে পেঁয়াজের দামটা বাড়েনি। পেঁয়াজের দামটা আলু পেঁয়াজটা বেড়েছে এই কারণে, কারণ এই সরকার ওই নিয়মটা পাল্টে দিয়েছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট। এখন তাদের চোখে নাকি আলু পেঁয়াজ বিলাসদ্রব্য, আলু পেঁয়াজটা আর এসেনশিয়াল কমোডিটি নয়, অতএব যথেচ্ছ এটাকে নিয়ে মজুতদারি করা যায়, যথেচ্ছ এটাকে নিয়ে কালাবাজারি করা যায়, এটা সরকার আইনি বানিয়ে দিয়েছে। এই কারণে আমার এই সরকারটার উপরে রাগ। এবং শুধু সাম্প্রদায়িক নয়, এটা ফ্যাসিবাদ, এটা ফ্যাসিবাদ, এটাকেই ফ্যাসিবাদ বলে। কিন্তু ওনারা তো বলছেন যে জেএনইউ সহ দিল্লির বিভিন্ন জায়গায় বামপন্থীরা যে আচরণ করছেন সে দেশ বিরোধী, দেশের শত্রুদের সঙ্গে হাত মেলাচ্ছে। এটা তো একটা আরবান নকশাল কথাটা এই কথাটা আমি মনে হচ্ছে একটা স্তরে এবার সেটেলড হয়ে গেছে। আমি আপনাকে বলি, বিহারের নির্বাচনে এটা আমার খুব ভালো লেগেছে, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডাকে আমি ধন্যবাদ জানিয়েছি যে উনি ছিলেন তো বিজেপির স্টার ক্যাম্পেনার, বাট হি টার্নড আউট টু বি এ স্টার ক্যাম্পেনার ফর সিপিআইএমএল। গোটা নির্বাচনে ঘুরে ঘুরে বিহারের সমস্ত জায়গায় গিয়ে সিপিআইএমএল এর বিরুদ্ধে বলেছেন, প্রচুর বলেছেন, যা যা বলা যায় সব বলেছেন। আমার জেএনইউ ছাত্র নেতা লড়ছিল, সেখানে সেই টুকরে টুকরে গ্যাংয়ে কথাগুলো বলেছেন। ফার্স্ট ফেজে যে নির্বাচনটা হলো 28শে অক্টোবর, আমাদের 8টা প্রার্থী ছিল, 8-এর মধ্যে 7 জন জিতেছে, একটা আসন মার্জিনালি 3000 ভোটে হেরেছি। এবং আমাদের ছাত্র নেতা, আমাদের যুব নেতা, যাদের বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো ওরা বলে গেছে একের পর এক মিটিংয়ে, তারা বাম্পার ভোটে জিতেছে। আমি আবার বঙ্গে ফিরে আসছি। আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন যে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি কথাটা ধরি, সেক্ষেত্রে অনেকে অনুমান করছেন যে বামেদের ভোট রামে চলে যাচ্ছে, অর্থাৎ যারা তৃণমূলকে ভোট দিতে চান না তারা ভারতীয় জনতা পার্টিকে দিচ্ছে। এই অবস্থায় আলিপুরদুয়ার স্ট্রিট থেকে পাত্রপাত্রের বিজ্ঞাপনের মতো এরকম বিজ্ঞাপন দেওয়া উচিত যে তাদের যেহেতু কোনো মুখ নেই, আপনি বলবেন এটা একটা কর্পোরেট ধারণা, ব্র্যান্ডের ধারণা, তারা বলছেন যে কোনো নেতা নেই, কিছু নেই, তাদের বিজ্ঞাপন দিয়ে নেতা খোঁজার জায়গায় পৌঁছে গেছেন, যদিও তারা খুঁজছেন না, পুরনো নেতারাই বসে আছেন গদিয়াতে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে বিহারে সিপিআইএমএল এর এত বড় একটা অপ্রত্যাশিত জয়, আপনাদের কাছে তো ফাঁকা জমি এখন বাংলা দখলের, এখন বাংলায় বামপন্থার মুখ হয়ে উঠতে পারে একজনই, তিনি হচ্ছেন দীপঙ্কর ভট্টাচার্য এবং তার পার্টি। সুতরাং আপনারা কি সেই চেষ্টাটা করবেন? না, আমরা সেই চেষ্টা সবসময় করি, সেটা মুখ টুক হয়ে ওঠার জন্য না। এটা তো মানে সিপিআই কে এই মুহূর্তে বাম আন্দোলন থেকে দূরে সরিয়ে কাউকে দূরে সরানোটা এটা আমাদের মোটেই আমাদের এজেন্ডা না, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে যে পশ্চিমবাংলায় ধরুন একটা সরকার থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা বড় কথা না। সরকার আছে নেই, দীর্ঘদিন তো 77-এর আগে বাম সরকার তো সেভাবে ছিল না, কিন্তু বামপন্থার সব থেকে মহান আন্দোলনগুলো, তেভাগার আন্দোলন, সেই দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্দোলন, ফলে আমার মনে হয় বাংলায় এই বামপন্থার কোনোদিন দুর্বল হবে না, অভাব হবে না। কিন্তু আমার যেটা খারাপ লাগে যে সেটা হচ্ছে ভোটটা, সত্যি আপনারা যেটা বলেন আমি অবাক হয়ে যাই যে এত % ভোট ছিল। এই যে ভোটের একটা বিরাট এত বড় ট্রেজারি ওদের কাছে, আর এই ভোটটা এটা তো কোনো পার্টি সৃষ্টি করা ভোট নয়, এটা তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা তো আমাদের বামপন্থার একটা উত্তরাধিকার। ফলে আমাদের সকলেরই উচিত যদি উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে থাকি, সেই উত্তরাধিকারকে সামলে রাখা, সেই উত্তরাধিকারকে আরো সমৃদ্ধ করা, সেই উত্তরাধিকারকে আরো বিকশিত করা, এগিয়ে নিয়ে যাওয়া। সেইখানে যদি আমার ভোট একের পর এক সমানে ওদিকে চলে যায়, তাহলে এটা আমার কাছে খুব লজ্জার, এটা আমার কাছে আমি একটা মেনে নিতে পারি না। এবং এই জন্যই আমি কথাটা বলেছি যে যারা জীবনে একবারও কোনোদিন বামপন্থার মিছিলে যদি হেঁটে থাকেন, ইনকলাব জিন্দাবাদ নারা দিয়ে, স্লোগান দিয়ে কেউ থাকেন, বিপ্লবের কথা বলে থাকেন, তাহলে সেই সমস্ত মানুষ যারা আজকে যা কিছু ভেবেই ওই পদ্মফুলে যদি বোতামটা টিপতে যান, 10 বার ভাববেন তাকে যেন লজ্জিত হতে হয়, তিনি যেন মুখ দেখাতে না পারেন বামপন্থী শিবিরে যে আজকে আমি এই কারণে এটা করছিলাম। তো এইটা আমার মনে হয় যে আমাদের এটা দরকার, এবং সেটার জন্য আমি সিপিআই-সিপিএম বন্ধুদের বলবো, তারাও নিশ্চয়ই এটা ভাবেন। জোট হলে বিহারের পরিপ্রেক্ষিতে আপনাদের আসন বেশি দেবে বাম কংগ্রেস? আমি জানি না, এখনো ধরুন এখন জোট টোটের কথাগুলো আমার এই মুহূর্তে আমি দুটো জিনিসই আমরা ভাবছি। একটা, যে পশ্চিমবাংলায় বিজেপি যেন আড়ালে না থাকে। দ্বিতীয়, আমার যেটা আপনি বারবার বলছেন যে বিহারের ব্যাপার, তো বিহারের বেকার যুবক যেটা করতে পেরেছে, বিহারের মিড ডে মিল ওয়ার্কার যেটা করতে পেরেছে, বিহারের আশা কর্মী বোনেরা যেটা করতে পেরেছে, বিহারের কৃষক যেটা করতে পেরেছে, যেখানে জাতপাত এত কিছু হয়, সেইটা পশ্চিমবাংলার মতো একটা দীর্ঘ বামপন্থার ঐতিহ্য সমৃদ্ধ একটা রাজ্য, এই রাজ্যের বেকার যুবক কেন করতে পারবে না?
এই রাজ্যের কৃষক কেন করতে পারবে না, এই রাজ্যের বন্ধ কারখানার শ্রমিক কেন করতে পারবে না, এটা আমার কাছে নির্বাচনটাকে একটা গণ আন্দোলনের রূপ দিয়ে দেওয়া, নির্বাচনটা একটা আন্দোলন হয়ে উঠুক এবং আমাদের আন্দোলনের প্রশ্নগুলো যেগুলো নিয়ে আজকে ধর্মঘট করলাম এই প্রশ্নগুলো নির্বাচনের কেন্দ্রীয় এজেন্ডা হয়ে উঠুক। আপাতত আমার কাছে লক্ষ্য এটুকুই, বাকি নির্বাচন আসতে দিন, নির্বাচন আসতে আমার দুটো শেষ প্রশ্ন রয়েছে, অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন। অসাধারণ ক্ষুরদার বুদ্ধি, পড়াশোনাতে আপনি বিদগ্ধ মানুষ, আপনি নিজে বন্দুক চালাতে জানেন? আমি ইনফ্যাক্ট ছোটবেলায় এনসিসি করতে গেছি, আমার একটা বন্দুক দিয়েছিলাম, 0 পেয়েছিলাম সেবারে, সকাল থেকে খেতেও দেয়নি, অনেক 5 কিলোমিটার হাঁটিয়ে তারপর নিয়ে গিয়ে দিয়েছিল বন্দুক চালানোর জন্য, আমি চালাতে জানি না। আমার দ্বিতীয় একটা ছোট্ট প্রশ্ন, সেই প্রশ্নটা অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন। পশ্চিমবাংলায় আপনি রাজনৈতিকভাবে নিশ্চয়ই বিধানসভা নির্বাচনের আগে আরো অনেকবার আসবেন, আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। এত বড় অপ্রত্যাশিত জয়, আপনাদের কাছে প্রত্যাশিত জয় সিপিআইএমএল এর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কোন রকম ভাবে বার্তা পাঠিয়েছেন কিছু? না, আমার মনে হয় যে বিহারের বুকে যে নির্বাচনটা হয়েছে, যে রেজাল্ট হয়েছে, সেটা পশ্চিমবাংলা ব্যাপক মানুষের ভালো লেগেছে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসেরও ভালো লেগেছে, কারণ বিজেপির বিরুদ্ধে বিহারের মানুষ একটা বিরাট লড়াই লড়েছে। তো আমি জানি না এর বেশি তৃণমূল কোনো কংগ্রেস, তৃণমূল নেতা যোগাযোগ করেননি আপনাদের সঙ্গে? তৃণমূল নেতারা অভিনন্দন বার্তা জানিয়েছেন, আমি জানি এখানে রাজ্যে তারা বলেছেন, এটা খুব স্বাভাবিক, আমার মনে হয় এটা রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে। যদি আজকেও ধরুন পশ্চিমবাংলায় যদি বিজেপি, আমার মনে হয় বিজেপিকে যদি আমরা আটকে দিতে পারি, সেক্ষেত্রে আমাদেরও যেমন একটা ভূমিকা আছে, আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা আছে। আমি তো সেজন্য ভাবে বলি না, আমি তো বলেছি যে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো, তৃণমূল বিরোধিতায় কে কত তৃণমূল বিরোধী এইটা প্রমাণ করার জন্য বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার বদলে এই মুহূর্তে অবজেক্টিভলি ওনারা দেখছি, আমাদের বিমানবাবু বলছেন যে, জ্যোতিবাবু বলে গিয়েছিলেন যে মমতার সব থেকে বড় অপরাধ বিজেপিকে টেনে আনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য। আর+ নিউজ, দিনকাল এবং আমার পক্ষ থেকে আপনাকে আমরা এই ছোট্ট স্মারক দিলাম। টাফ টকে আবার আপনাকে পাবো। আমি তো ভাবলাম কমিউনিস্টরা শুধু প্রস্তুত থাকে, আপনি এরকম প্রস্তুতি নিয়ে এসেছেন আমি জানতাম না। অসংখ্য ধন্যবাদ। আর আমরা মনে করি যে আপনার সঙ্গে আরো আমরা বসবো, এখনো অনেক কিছু আমাদের জানার কথা, শেখার কথা আপনার কাছ থেকে। অনেক 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 ধন্যবাদ। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ। শুক্র, শনি, রবিবার রাত ৮টায় আর+ নিউজে দেখতে ভুলবেন না টাফ টক উইথ ঋতব্রত।